হেই সবাই, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা মার্ভেলের এক দারুণ টপিক নিয়ে আলোচনা করব। সেন্ট্রি কি মার্ভেলের সুপারম্যান? যেমন দেখুন, তার আছে সুপার স্পিড, সুপার স্ট্রেংথ, সুপারম্যানের মতো আকাশ উড়ে বেড়ানো। সবকিছুই তো সুপারম্যানের মতো লাগে, তাই না? ঠিক আছে, কিছুটা মিল আছে, কিন্তু পুরো ব্যাপারটা এত সোজা নয়। মার্ভেল আর ডিসি সবসময় একে অপরের আইডিয়া থেকে নতুন কিছু বানিয়ে এসেছে। যেমন নেমোর অ্যান্ড অ্যাকোয়াম্যান এবং বিজারো অ্যান্ড হাল্ক, এরা আসলে একে অপরকে নকল করে না, বরং নিজেদের মতো করে টুইস্ট দেয়। আর সেন্ট্রি, ভাবুন যদি সুপারম্যানের দুর্বলতা ক্রিপ্টোনাইট না হয়ে হতো তাই নিজের মন, সে একই সাথে হিরো আবার ভিলেনও। আজকের ভিডিওতে আমরা সেন্ট্রি এর কমিক্স অরিজিন, তার পাওয়ার, কিছু অসাধারণ কমিক মোমেন্ট, এমসিইউতে থান্ডারবোল্টস মুভিতে সেন্ট্রিকে কিভাবে দেখানো হচ্ছে তা নিয়ে আলোচনা করব। আর সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে একটি স্পেয়ারকে সেন্ট্রিতে রূপান্তর করি। শুরুতে আমরা তার কমিক্সের অরিজিন নিয়ে আলোচনা করি। তার অরিজিন একদম সাইফাই গল্পের মতো। রবার্ট রেনল্ডস, যাকে বন্ধুরা বব বলে ডাকে, একজন সাধারণ মানুষ, কিন্তু সে জীবনে বেশ কঠিন সময় পার করছিল। সে অ্যাডিকশন নিয়ে লড়াই করছিল। সে একদিন এক ল্যাবে গিয়ে পায় ঝলমলে এক সিরাম, যার নাম ছিল গোল্ডেন সেন্ট্রি সিরাম। এটা কোনো সাধারণ সুপার সোলজার সিরাম না যেমন ক্যাপ্টেন আমেরিকার ছিল। এটা অনেক বেশি শক্তিশালী। ক্যাপ্টেন আমেরিকার সুপার সোলজার সিরাম থেকেও অনেক গুণ শক্তিশালী। সে ওটা খেয়ে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সে সেন্টিতে রূপান্তর হয়ে যায়, যার শক্তিকে বলা হয় 1 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের সমান। মানে আসলেই গ্যালাক্সি লেভেলের এনার্জি তার হাতের মুঠো। এমসিইউতে এই গল্পটাকে কিছুটা ভিন্নভাবে দেখানো হয়েছে। আগে থেকে আমি স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, যারা এখনো থান্ডারবোল্টস মুভিটি দেখেনি তাদেরকে বলে রাখতে চাই যে সামনে থান্ডারবোল্টস মুভি নেই, স্পয়লার থাকবে। থান্ডারবোল্টস 2025-এর মে মাসে যে মুভিটি রিলিজ হয়েছিল সেখানে দেখানো হয় বব রেনল্ডস অভিনয় করেছেন লুইস পুলম্যান এমন কেউ না যে হঠাৎ ল্যাবে ঢুকে পড়ে। সে একজন প্রাক্তন এডিক্ট, যিনি ভ্যালেন্টিনা অ্যালেগ্রাডি ফন্টেনের ওএক্সি গ্রুপের এক্সপেরিমেন্টে সাইন করে। তাদের গ্রুপের গোলই ছিল তারা সবচেয়ে শক্তিশালী সুপারহিরো বানাতে চায়। সেই এক্সপেরিমেন্টে তাদের সকল টেস্ট সাবজেক্ট মারা গেলেও একমাত্র ববই ছিলেন যাকে সিরাম মেরে ফেলতে পারেনি। মুভিতে বলা হয় তার শক্তি হয়তো 1000 বিস্ফোরিত সূর্যের সমান, যেখানে কমিক্সে বলা হয়েছিল 1 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের সমান। এখানে কি আসলেই তার শক্তি কমানো হয়েছে, নাকি ভ্যালেন্টিনা তাকে নিয়ে মিথ্যা কথা বলছে? তবে এটাও বলে যে সে নাকি পুরো অ্যাভেঞ্জার্স টিমের চেয়েও বেশি শক্তিশালী। এটা কি শুধু হাই, নাকি ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখা? সেন্ট্রিয়ের পাওয়ার সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতেই হবে যে কমিক্সে সে একদম গড লেভেলের। সে পাহাড় তুলতে পারে, আকাশে গুলির থেকেও দ্রুত উঠতে পারে, এনার্জি ব্লাস্ট ছুটতে পারে, রিয়ালিটি বদলে দিতে পারে, যেন এক লেগো সেট চাইলেই নিজের মতো করে সাজাতে পারে। তার এমন হিলিং ফ্যাক্টর আছে যে পুরো শেষ হয়ে গেলেও আবার ফিরে আসতে পারে। থান্ডারবোল্টস মুভিতেও দেখা যায় সে টিমকে খেলনার মতো ছুঁড়ে ফেলে, বাকি এর মেটাল হাত পর্যন্ত খুলে ফেলে। তার টেলিকাইনেসিস আর টেলিপ্যাথির মতো পাওয়ারও আছে, যা তার ডার্কেস্ট সাইডের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। প্রতিটা হিরোরই কোনো না কোনো দুর্বলতা থাকে, আর সেন্ট্রির দুর্বলতা হলো এই ভয়েড, যা তারই এক ভয়ঙ্কর স্প্লিট পার্সোনালিটি। ভাবুন আপনার সবচেয়ে খারাপ চিন্তাগুলো একটা দানবের রূপ নিয়েছে, যার কাছে আপনার সব পাওয়ার আছে কিন্তু নেই কোনো কন্ট্রোল। কমিক্সে ববের মনের মধ্যে সবসময় এই নিয়ে লড়াই চলতেই থাকে, যেন ভয়েড তার উপর কন্ট্রোল নিয়ে নিতে না পারে। আসলে ভয়েড অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। একবার ম্যানহ্যাটনে 1 মিলিয়নেরও বেশি মানুষ মেরে ফেলেছিল এক আক্রমণে। থান্ডারবোল্টস মুভিতে ববের এই স্পিড পার্সোনালিটি অনেক বড় ফ্যাক্টর। সেখানে দেখা যায় বব যখন কন্ট্রোল হারিয়ে ফেলে তখন সে ভয়েডে ট্রান্সফর্ম হয়ে যায় এবং নিউ ইয়র্ককে ছড়িয়ে দেয় এক বিশাল কালো ঘন মেঘ। আর সেই মেঘে আটকে ফেলে সেখানকার মানুষগুলোকে এক পকেট ডাইমেনশনে, যেখানে তাদের এক্সপিরিয়েন্স করতে হয় তাদেরই সবচেয়ে খারাপ স্মৃতিগুলোর সাথে। থান্ডারবোল্টস টিম, ইয়েলেনা, রেড গার্ডিয়ান, বাকি তাকে থামানোর অনেক চেষ্টা করে। এটা মোটেই কোনো সহজ ফাইট ছিল না তাদের জন্য। মুভিতে দেখানো হয়েছে ববের মেন্টাল স্ট্রাগল, অ্যাডিকশন আর ট্রমার কাহিনী, যেটা তার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট আরো গভীর করে তোলে। তবে তাও মনে হয় কিছু তো বাকি রয়েই গিয়েছে, যা কিনা হয়তো আমরা পরবর্তী মুভিগুলোতে দেখতে পাবো। চলুন কথা বলা যাক কমিক্সের কিছু দারুণ মুহূর্ত নিয়ে, যেগুলো না বললেই নয়। কমিক্সের দারুণ কিছু মুহূর্তের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে যেটার কথা মাথায় আসে তা হলো ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। সেখানে হাল্ক যখন পুরো শহর ধ্বংস করছিল তখন এন্ট্রি হয় সেন্ট্রি। তাদের মাঝে চলে এক এপিক লেভেলের ব্যাটেল। মনে হয় যেন দুইজন গড একে অপরের সাথে যুদ্ধ করছে। ফাইট করতে করতে তারা এতই ক্লান্ত হয়ে যায় যে তারা আবার তাদের নর্মাল ফর্ম বব আর ব্রুসে ফিরে আসে। এই ফাইটটাই প্রমাণ করে যে সেন্ট্রি আসলে কতটা শক্তিশালী। এরপর বলতেই হয় সেইজের কথা। ওইখানে নরমান অসবর্ন, যাকে আমরা গ্রিন গবলিন হিসেবেও চিনি, তিনি অ্যাসগার্ডে আক্রমণ করে ফেলে। সেখানে সেন্ট্রি আসে থরের সাথে লড়াই করতে। এই লড়াইয়ের মাঝে ভয়েড ববের উপর পুরো কন্ট্রোল নিয়ে ফেলে, ফলে সেন্ট্রি সে সময় হয়ে যায় অ্যাসগার্ডের জন্য অনেক বড় একটি থ্রেট।
এতেই বোঝা যায় যে হিরো যে কোনো সময় ভিলেন হয়ে যেতে পারে। এটাই সেন্ট্রিকে অন্য সকল সুপারহিরো থেকে আলাদা করে তোলে। এখন কথা বলা যাক মিলিয়ন বিস্ফোরিত সূর্য নিয়ে। কমিকে বলা হয় তার শক্তি 1 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের সমান, অথচ থান্ডারবোল্টসে বলা হয় তা 1000 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের সমান। মার্ভেল কি তার শক্তি কমিয়ে দেখাচ্ছে, নাকি এই কথাটি এমনি এমনি বলা হয়েছে? আমার ধারণা এমসিইউ তাকে একটু কম পাওয়ারে রাখতে চাচ্ছে, যাতে করে গল্পটা ভেঙে না পায়। কারণ যে অ্যাভেঞ্জার্স আর ডক্টর ডুমকে একাই হারাতে পারে, তাকে থান্ডারবোল্টসের মতো মিসফিট দল দিয়ে সামলানো সহজ হতো না। তবে এটা কমিকের প্রতি একটা দারুণ রেফারেন্স। আমি তো খুবই এক্সাইটেড পরের মুভিতে তাকে কি রকম পাওয়ারফুল দেখায়, তার ভয়ের সত্তা যখন আরো ভয়ানক রূপ নেবে তখন তাকে কিভাবে কন্ট্রোল করে। সেন্ট্রির প্রথম কমিক্স রিভিউ নিয়ে যদি কথা না বলি তাহলে কি করে হবে। 2000 সালে পল জেনকিন্স আর জেই লি সেন্ট্রির একটি মিনি সিরিজ আনেন। তারা এমন এক স্টান্ট করে যেন এটা 60-এর দশকের স্ট্যানলির ভুলে যাওয়া এক হিরো। ফেক পুরানো কভার আর আর্টিকেল বানিয়ে তার চমৎকার লেভেলের মার্কেটিং স্টার্ট করে, যা আসলেই খুব দারুণ এক আইডিয়া ছিল। এই আইডিয়াটা যেন ববের কাহিনীর সাথেও এক প্রকার মিলে যায়। কেননা কমিকে পৃথিবীর সকল মানুষের স্মৃতি থেকে বব নিজেকে মুছে ফেলে শুধুই মাত্র ভয়েডকে কন্ট্রোলে রাখার জন্য। এখন আলোচনা করা যাক সেন্ট্রির মানবিক দিকগুলো নিয়ে। সেন্ট্রিকে আসলে আলাদা করে তোলে তার হিউম্যান সাইডগুলো। সে শুধুই শক্তিশালী না, সে একই সাথে অ্যাডিকশন, সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি এর সাথে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। থান্ডারবোল্টসে এটা আরো সুন্দর করে দেখানো হয়েছে। তার ভয়াবহ অতীত, অ্যাবিউসিভ বাবা, ড্রাগ অ্যাডিক্টেড মা, গাড়ি দুর্ঘটনা সবকিছুই যেন তাকে ভেঙে ফেলে এবং এগুলোই তাকে কিছুটা মানবিক করে তোলে। কমিকে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ড, যে কিনা ববের বন্ধু, তাকে হেল্প করে ভয়েডকে আটকে রাখতে বা কন্ট্রোলে রাখতে। তার স্ত্রী লিন্ডি হচ্ছে তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন, তিনিও ভয়েডকে কন্ট্রোলে রাখতে হেল্প করে, যদিও তাদের সম্পর্ক খুব জটিল। থান্ডারবোল্টসে বব টিমের সাথে বন্ড গড়ে তোলে, বিশেষ করে ইয়েলেনা এর সাথে, যে তাকে এমপ্যাথি দিয়ে সহায়তা করে ভয়েডের সাথে ডিল করতে। এখন ফিরে আসা যাক এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেন্ট্রি কি মার্ভেলের সুপারম্যান? দেখতে তো অনেকটা তাই। তার মধ্যে সে সকল গুণ আছে যা সুপারম্যানের আছে। সে অসীম শক্তির অধিকারী, সুপারম্যানের মতো উড়ে যাওয়ার জন্য তার জন্য কোনো বিষয়ই নেই। কিন্তু সুপারম্যান হচ্ছে হোপ এবং স্ট্যাবিলিটির প্রতীক। অপরদিকে সেন্ট্রি হচ্ছে যেন এক ওয়াকিং প্যারাডক্স। লাইট এবং ডার্ক, হিরো আর ভিলেন সবকিছুই যেন এক অগোছালো প্যাকেজ। এমসিইউ তার এই দিকটি ফুটিয়ে তোলে। ববকে এমন এক ট্র্যাজিক চরিত্রে পরিণত করার চেষ্টা করেছে যার জন্য আপনি সেন্ট্রির সাথে ইমোশনালি কানেক্ট করতে পারেন। তবে তার কতটা সফল হয়েছে সেটা না হয় নিচে কমেন্টে রিপ্লাই দিয়ে আমাদের জানিয়ে দিন। থান্ডারবোল্টসের পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় সে টিমের সাথেই থাকছে, যা এখন নিউ অ্যাভেঞ্জার্স নামে পরিচিত। কিন্তু বব নিজের পাওয়ার ইউজ করতে ভয় পায়, কারণ সে ভাবে যদি ভয়েড ফিরে আসে। মার্ভেল এখন যেভাবে মাল্টিভার্সাল থ্রেটসের স্টোরি নিয়ে আগাচ্ছে, আমার ধারণা আমরা তাকে একদিন সত্যি সেই 1 মিলিয়ন বিস্ফোরিত সূর্যের সমান পাওয়ারে দেখব। আপনি কি ভাবেন? এমসিকিউকে পুরো পাওয়ারে দেখাবে নাকি ভয়েড সব নষ্ট করে দেবে? কমেন্ট করে জানাতে পারেন।
অনেক কিছুই তো শেয়ার করলাম সেন্ট্রিকে নিয়ে, কমিক্স, এমসিইউ সবকিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি কিভাবে এক স্ফিয়ার থেকে স্কাল্পিং করে করে ফাইনালি সেন্ট্রিতে রূপান্তর করেছি তা জানতে অথবা বুঝতে হলে কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ভিজিট করতে পারেন। আমি সেখানে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। আগামীতে কমেন্টে কোন ক্যারেক্টার সম্পর্কে জানতে চান তাও বলতে পারেন। চেষ্টা করবো সামনের ভিডিওগুলোতে তাদের নিয়ে কন্টেন্ট বানাতে। আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অলসো প্রেস সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। পরের ভিডিওতে দেখা হবে। আপনাদের ধন্যবাদ।